জুলাই আবু সাইদকে হত্যার দুদিন আগে আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের অডিও ফরেনসিক পরীক্ষায় প্রমাণ প্রসিকিউশনের। ট্রাইব্যুনালে শেখ হাসিনা কামালের বিরুদ্ধে বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেন দেবে। ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি চর্চা বাঁচে ডাবলো কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। ইনোভেশনের জরিপের ফল। জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতভিন্নতা। সংসদের মাধ্যমে সংবিধান সংস্কার চায় বাম দলগুলো। প্রতিষ্ঠিত পন্থা পাশ কাটালে ভয়ঙ্কর নজির তৈরির শঙ্কা। পাচারের অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনে সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি থেকে উত্তরণে চাইলেন সহায়তা। মশা থেকে বাঁচতে কয়েল জ্বালিয়ে উল্টো স্বাস্থ্য ঝুঁকি। বাড়ছে শ্বাসকষ্ট, ফুসফুস ক্যান্সার সহ নানা রোগের শঙ্কা। মশারি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। এবং হাত বদলেই বাড়ে এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে অন্তত 150 টাকা বেশিতে। দায় এড়াতে পারে না বিইআরসি, বলছে ক্যাব। ভোক্তা অধিকারে অভিযোগের পরামর্শ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদকে হত্যার দুদিন আগে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গত বছরের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার কথোপকথন বিশ্লেষণ করে জানতে পারে প্রসিকিউশন। কি আছে সেই কথোপকথনে, বিস্তারিত আফজাল হোসেনের বিশেষ রিপোর্টে। অডিও রেকর্ড সময় সংবাদের হাতে এসেছে। কি আছে ওই ফোন আলাপে? হ্যালো আপা আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। এখন তারা রাজু ভাস্কর যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তোর বাসা পরিষ্কার কথা বলে দিচ্ছি। জি জি, আর ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, লাঠি ছোটা দিয়ে বের হলে হবে না। আমি পুলিশ এবং বিজিবি সে বলছে একদম অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে। তো তাদের সবাই রাজাকার। জি জি, বলতেছে আমরা সবাই রাজাকার। এইভাবে রাজাকারে তো ফাঁসি দিচ্ছে, বা তোদের তাই করবো, একটা ছাড়বো না বলে দিচ্ছি। জি, এই এতদিন ধরে আমরা কিচ্ছু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। তা আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো। আর আমার ক্যাম্পাসের ব্যবস্থা করছি সমস্ত ক্যাম্পাসে। ওই বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভিতরে লোক রাখতে বলছি। জি, ভিতরে কিছু রাখা হবে। এবং এত বাড়াবাড়ি ভালো না, অসম্ভব। এবং বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরো 2-1টা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলেবেলে। সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। কোন দেশে বাস করি আমরা? এদেরকে বাঁধতে পারছে তো সব থেকে। মানে তোদের রাজাকারদের কি অবস্থা সে দেখিস না, সবকে ফাঁসি দিচ্ছে। এবার তোদেরও ছাড়বে না। এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা অস্থিরতা সৃষ্টি করছে মেইন যারা আছে এদেরকে বহিষ্কার করবে ইউনিভার্সিটি থেকে। সব এমনিতে করে দিতে হবে। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেন দেবে, যা হয়। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতি চর্চা বাঁচে ডাবলো কতগুলি বাইরে ফেলাই দিল না। জি জি জি, ওই অ্যাকশন না নেওয়ার উপায় নেই। আমরা এত বেশি সহনশীলতা দেখালাম আজ এতদিন পর্যন্ত। এটা তো আমরাও তো সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না, যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে। হ্যাঁ, না, আদালত হবে না।
আবার 24 ঘন্টা তবে আলটিমেটাম। রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? হ্যাঁ, রাষ্ট্রপতি 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছে। হ্যাঁ, সীমা থাকে। আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। কোনো অসুবিধা নাই, না রাতেও জানাই, আমি সবসময় ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোনালাপটির ফরেনসিক পরীক্ষাও সম্পন্ন হয়েছে। কথোপকথনটি যে শেখ হাসিনা ও মাকসুদ কামালের তা নিশ্চিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ, ইন্টারনেট বন্ধ করে দেয়া, হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছে প্রসিকিউশন। হাসানুল হক ইনুর সঙ্গে 3টি, মাকসুদ কামাল ও ফজলিনুর তাপসের সঙ্গে 1টি করে ফোনালাপে শেখ হাসিনা এই নির্দেশনা দেন। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে একথা জানিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা। পরে ফোনালাপগুলো ট্রাইব্যুনালকেও শোনানো হয় এবং ফজলিনুর তাপসের প্রামাণ্য কণ্ঠস্বর সংগ্রহ করে কারিগরি ত্রুটি সারিয়ে বেলা 1টার দিকে শুরু হয় শেখ হাসিনার বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রমাণ কণ্ঠ। জবানবন্দিতে বিশেষ প্রসিকিউটর বলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে 69টি কল রেকর্ড এবং 3টি নাম্বারের সিডিআর সংগ্রহ করেন তিনি। এর মধ্যে একটি কলে শেখ হাসিনা ও ফজলিনুর তাপসের মধ্যে কথোপকথন পাওয়া যায়। রাতে যদি আবার কোথাও কোথাও বিভিন্ন সংবেদনশীল বাসা বাড়িতে আক্রমণ করে তাহলে তো রাত্রেবেলা সব ভিজিলেন্স থাকবে এবং এতদিন তো আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। এরপর আরেকটি অডিওতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মাকসুদ কামাল ও শেখ হাসিনার কথোপকথন পাওয়া যায়। সেটিও পরীক্ষা করা হয় সিআইডির ফরেনসিক ল্যাবে। আরেকটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হলো আমি পোড়াতে বলেছি কি, ওরা পুড়িয়ে দিয়েছে সেতু ভবন। তার মানে তার প্ল্যান ছিল অন্য কিছু পোড়ানো, কিন্তু যাদেরকে বলেছেন ওরা প্রপারলি ইনস্ট্রাক্টেড হতে পারেনি, গিয়ে সেতু ভবন পুড়িয়ে দিয়েছে। জব্দ করা 69টি কল রেকর্ডের মধ্যে জাসদ নেতা আহসানুল হক ইনু ও শেখ হাসিনা 3টি কথোপকথন জব্দ করা হয় বলেও ট্রাইব্যুনালকে জানান বিশেষ তদন্ত কর্মকর্তা। উক্ত ফোনালাপ পর্যালোচনা করে জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি, ছাত্র জনতার অবস্থান চিহ্নিত করে বোমা নিক্ষেপ করা, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, ইন্টারনেট সেবা বন্ধ করা সহ গুলির নির্দেশ দেওয়ার প্রমাণ মেলে বলেও জানান তিনি। শেখ হাসিনা, ফজলিনুর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর এই কথোপকথন শোনানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে রয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণ তিনি সাক্ষ্য দেবেন। আর তার সাক্ষ্যের যে মূল বিষয় ছিল যে তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, যেটি এনটিএমসি, সেখান থেকে 69টি অডিও রেকর্ড এবং 3টি ফোনের অর্থাৎ 3টি মোবাইল নাম্বারের সিডিআর জব্দ করেছেন এবং সেই 69টি কল রেকর্ড এবং 3টি সিডিআর কী কী ছিল সেই বিষয়গুলো তিনি আজকে জবানবন্দিতে উল্লেখ করেছেন। এবং 69টি কল রেকর্ড পরীক্ষা করে এর মধ্যে 3টি কল রেকর্ড পাওয়া গেছে হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে, এবং একটি ফোনালাপ পাওয়া গেছে মাকসুদ কামাল, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে, এবং আরেকটি কল রেকর্ড পাওয়া গেছে হচ্ছে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র ফজলিনুর তাপস এবং শেখ হাসিনার মধ্যে। তো প্রথমে ঢাকার সাবেক মেয়র তাপস এবং শেখ হাসিনার মধ্যে কি কথোপকথন হয়েছে সেটি ট্রাইব্যুনালকে শোনানো হয়, এবং সেই কথোপকথনে বলা হয়েছে যে ফজলিনুর তাপসকে শেখ হাসিনা বলেছেন যে তিনি অলরেডি লেথাল উইপেন মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং এখন উপর থেকে বম্বিং করা হবে, হেলিকপ্টার থেকে গুলি করা হবে, যা করা দরকার সকল ধরনের নির্দেশনা এর মধ্যে দেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে ফজলিনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার এটি একটি, আর মাকসুদ কামালের সঙ্গে যেই কথাগুলো হয়েছে সেই কথাটি হয়েছে 14 জুলাই রাতে মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনা কথা বলেছেন টেলিফোনে, এবং সেই কথোপকথনে মাকসুদ কামাল উদ্বেগ প্রকাশ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হচ্ছে সেটার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। তখন শেখ হাসিনা বলেছেন যে রাজাকারদের কিভাবে ফাঁসি দেওয়া হয়েছে তারা কি দেখে নাই, তাদেরকেও রাজাকারের মতো ফাঁসি দেওয়া হবে। মাকসুদ কামালও বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরপরে হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, 3টি ফোনালাপ, সেটি ট্রাইব্যুনালকে শোনানো হয়েছে। একটি ফোনালাপে
হাসানুল হক ইনু বলছেন যে পদক্ষেপ শেখ হাসিনা নিচ্ছেন সেটাতে তিনি সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে ঢাকার বিভিন্ন এলাকায় ব্লক রেড করে আন্দোলনকারীদের গ্রেফতার করতে হবে। এবং তারা যদি বলছেন শুধুমাত্র বিএনপির নেতা রুহুল কবির রিজভী বা শীর্ষ নেতাদের গ্রেফতার করলে হবে না, গ্রাউন্ড লেভেলে যারা আন্দোলনে উস্কানি দিচ্ছে বিএনপি জামাতে তাদেরকে গ্রেফতার করতে হবে। এবং এরপরে হাসানুল হক ইনুর আরেকটি ফোন আলাপ শোনানো হয়। তো এই ছিল মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সহকর্মী আফজাল হোসেন যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জুলাই আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের উপর এই আসামিদের নেতৃত্বে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুট ব্যবসায়ী মনির। হত্যায় জড়িতদের চিহ্নিত করতে রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে অসুস্থ ও বয়স বিবেচনায় রিমান্ড না মঞ্জুরের আবেদন করেন কামরুল ইসলামের আইনজীবীরা। শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন বিচারক। বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ অনুযায়ী গত 6 মাসে বিএনপি, জামায়াত ও এনসিপির ভোট কমেছে। 64 জেলার 10,000 ভোটারের মতামতে আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহী 41.30%, জামায়াতকে 30.30% ও এনসিপিকে 4.10% ভোটার। তাদের মতে ভবিষ্যৎ সরকার গঠনে সবচেয়ে এগিয়ে বিএনপি। আর বিচারের আগে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় না 45.58% ভোটার। বুধবার রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে এই জরিপ তুলে ধরে সংস্থাটি। আগামী সংসদ নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। কে সরকার গঠন করবে তা নিয়ে জনমনেও রয়েছে নানা কৌতূহল। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পিপলস ইলেকশন পালস সার্ভে নামে জরিপ করেছে ইনোভেশন কনসাল্টিং। বুধবার রাজধানীর আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনে জরিপের তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইদ সরোয়ার। জরিপে 64 জেলার নানা শ্রেণী পেশার 10,000 ভোটারের মতামত নেওয়া হয়। তুলে আনা হয়েছে ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা, ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক, কি বিবেচনায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন, সরকার গঠনে যোগ্য দল ও আগামী সরকার গঠনের সম্ভাবনার প্রসঙ্গ। দলীয় প্রতীক বিবেচনায় 14.7% ও প্রার্থী বিবেচনায় 65.5% ভোটার ভোট দিতে আগ্রহী। স্থানীয় রাজনীতিতে বিএনপির দলীয় কার্যক্রমে সন্তুষ্ট মাত্র 8.2% ভোটার। জামাতের উপর 13.7% ও এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট 9.1%। জরিপে উল্লেখ করা হয়, গেল 6 মাসে বিএনপির ভোট কমেছে 0.4%, যেখানে 1.2% কমেছে জামায়াতের। তবে আওয়ামী লীগের বেড়েছে 4.8 ফলাফলে দেখা যায় বর্তমানে বিএনপিকে ভোট দিতে চান 41.3%, জামায়াতকে 30.30% ও এনসিপিকে 4.1% ভোটার। তবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ না থাকলে দলটির 20% সমর্থক বিএনপিকে, 14.8% জামায়াত ও 2.1% এনসিপিকে ভোট দিতে আগ্রহী। নতুন সরকার গঠনের জন্য বিএনপিকে 39.1%, জামায়াতকে 28.1% ও এনসিপিকে 4.9% ভোটার যোগ্য মনে করেন। ভোটাররা ভবিষ্যৎ সরকারের কাছে প্রত্যাশা করেন পুলিশ সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরপেক্ষতা। তবে বড় একটি অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে উঠে এসছে জরিপে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছড়ার মতো অপকর্ম করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেন, নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। ঢাকা ও চট্টগ্রামে আলাদা অনুষ্ঠানে কথা বলেন নেতারা। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতাদের ওপর নিউ ইয়র্কে আওয়ামী সমর্থকদের ডিম ছোড়ার ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দুপুরে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের 14তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডিম ছোড়ার মতো কার্যক্রম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন,
ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক, এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে সকালে নবগঠিত পিরোজপুর ও বরগুনা জেলার নবনির্বাচিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকার কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বৈরাচারের দোসররা বিদেশে কার্যক্রম চালাচ্ছে। বিএনপি মহাসচিবকে হেনস্থা না করা হলেও অপপ্রচার শুরু হয়েছে। আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। যে উনাকে কেউ লাঞ্ছিত করেছে আর অন্য কোনো রাজনৈতিক দল, এটা একটা বানানো কথা, তার নামে বিভিন্ন অপপ্রচার আমরা কাল থেকে দেখছি। দুদকের তীব্র সমালোচনা করে রিজভী বলেন, সংস্থাটি এতটাই অথর্ব যে লুটপাটকারী কাউকে দেশে আনতে পারেনি, পাচার হওয়া টাকাও ফেরত আনতে পারেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সাংবিধানিক আদেশ কিংবা অন্য কোনো পদ্ধতিতে নয়, সংসদের মাধ্যমেই সংবিধান সংশ্লিষ্ট সংস্কার চায় বাম দলগুলো। নেতাদের অনেকে মনে করেন, প্রতিষ্ঠিত পদ্ধতিকে পাশ কাটিয়ে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংবিধান সংশোধন ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর নজির হয়ে দাঁড়াবে। ফারুক রবিনের রিপোর্ট। সংবিধান সম্পৃক্ত বিষয়ের সংস্কার বাস্তবায়ন হবে কিভাবে তা নিয়ে এখনো কাটেনি বিতর্ক। সবশেষ কয়েকজন বিশেষজ্ঞের সুপারিশের বরাত দিয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের প্রস্তাব সামনে আনে জাতীয় ঐকমত্য কমিশন। জামায়াত সহ কিছু দল এতে সায় দিলেও ভিন্ন অবস্থানে বিএনপি সহ অন্যরা। বাম ঘরানার প্রায় সব দলই মনে করে সাংবিধানিক আদেশ নয়, বরং নির্বাচিত সংসদই সংবিধান সম্পর্কিত সংস্কার বাস্তবায়নের প্রতিষ্ঠিত পদ্ধতি ও উপযুক্ত বিকল্প। এক্ষেত্রে সংসদকে পাশ কাটালে ভবিষ্যতের জন্য তৈরি হবে ভয়ঙ্কর নজির, এমন সতর্ক বার্তাও দিচ্ছেন বাম নেতারা। অর্ডারটা আলটিমেটলি এটা রাষ্ট্রপতির নামে এটা জারি হবে। এটা খুবই বিপজ্জনক, খুবই ভয়ঙ্কর একটা প্রস্তাবনা। সেটা এই অর্থে যে তাহলে ভবিষ্যতে সংবিধান পরিবর্তনের জন্য মানুষের ম্যান্ডেট প্রয়োজন হবে না, প্রতিনিধিত্ব লাগবে না, পার্লামেন্ট লাগবে না। রাষ্ট্র রাজনীতির কোনো বাঁকে কোনো একটা পরিবর্তনের সময় রাষ্ট্রপতিকে দিয়ে আপনি যে কোনো সংশোধনী তখন আপনি জারি করতে পারবেন। সংবিধান সংশোধন করে যেটা করতে হবে আগামী পার্লামেন্টের জন্য রেখে দিতে হবে, কিন্তু তাই এটা ছাড়া ওনারা নতুন করে বাস্তবায়নের এমন অনেকগুলো পদ্ধতি আনতেছে, আমি দেখছি সেটা আমাদের ঐক্যমত্যকে ক্ষতিগ্রস্ত করতেছে। এটা মোটেই গ্রহণযোগ্য না। সাংবিধানিক আদেশ জারির ক্ষেত্রে উদাহরণ হিসেবে সামনে আনা হচ্ছে পাকিস্তান আমলে সামরিক শাসক ইয়াহিয়া খানের একই ধরনের একটি আদেশকে। কিন্তু ৭০-এর সেই প্রেক্ষাপট আর বর্তমান বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বলে মনে করেন বাম নেতারা। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, এক। ২ নম্বর কথা হলো তখন সংবিধান স্থগিত করে তারপরে সেগুলো অর্ডার দিতে হয়েছে। এখন তো সংবিধান স্থগিত না, সেই জায়গায় এটা সংবিধানের বাইরে যাওয়ার কোনো উপায় এখানে নাই। বাস্তবে আমরা একটা সংবিধান শূন্য অবস্থার মধ্যে নেই। নানা সমালোচনা থাকা সত্ত্বেও আমরা একটা সাংবিধানিক পদ্ধতিতে সরকার চলছে। এমনকি ঐক্যমত্য কমিশন তারা যে আলাপ আলোচনা করছেন, সংস্কারের যে এজেন্ডা, এটারও কোন মূল ভিত্তি কিন্তু বিদ্যমান সংবিধান। কেউ কেউ মনে করছে যে সুযোগ এটা পাইছে, এবার এটা দিয়েই সব করতে হবে। এটা ঠিক না। সংবিধান শপথ নিয়ে এখানে সরকার হয়েছে, এই সরকার সংবিধান শপথ ভায়োলেট করে যা ইচ্ছা তাই করতে পারে না। তো সংকট নিরসন হওয়ার থেকে সংকট তৈরি হবে, সেই সংকট তৈরি হওয়াটা কখনোই শ্রেয় না। সেই কারণে আমরা বলছি নির্বাচনটা করে এটা নির্বাচিত সরকার ক্ষমতাটা দিয়ে এই সামগ্রিক বিষয়গুলো সেটেল করো। এদিকে রাষ্ট্রীয় মূলনীতিতে নতুন কিছু সংযোজন করলেও বিদ্যমান চারনীতি বহাল রাখার পক্ষে সরব বেশ কয়েকটি বাম দল। এর ব্যত্যয় হলে সনদে সই না করারও ইঙ্গিত দেন নেতারা। যে বিষয়গুলো মৌলিক আদর্শগত বিরোধের জন্ম দেবে সেগুলোকে বাদ দেওয়াটাই সমীচীন বলে আমরা মনে করি। আর তা না হলে শুধুমাত্র আমাদের দল না, অনেকগুলো দলের পক্ষেই হয়তো এই হইতে পারে। আমরা তো সই করতে চাই, কিন্তু এটা নির্ভর করবে যারা ঐক্যমত্য কমিশন তাদের উপরে। বিতর্কিত ভূমিকাতে যদি লেখা থাকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তারা যদি এমন কথা বলেন যা মোটেই গ্রহণযোগ্য না, তাহলে আমাদের পক্ষে হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এই সনদে আনুষ্ঠানিক স্বাক্ষর করার। যেসব সংস্কারে সব দল একমত থাকবে সেগুলোর ভিত্তিতে সনদ তৈরির পক্ষে বামপন্থী বেশিরভাগ দল। নির্বাচিত পার্লামেন্ট নিয়ম অনুযায়ী করবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ইইউ সহ 4টি দেশের রাষ্ট্রদূত বৈঠক শেষে কথা বলছেন বরিশালের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা। সরাসরি যাচ্ছি সেখানে।
তাদেরকে অবহিত করেছি এবং তারা আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এভাবে আমরা আমাদের বিষয়গুলো কি করেছি, তারা আমাদের বক্তব্যে তারা সন্তুষ্ট হয়েছে এবং আমাদেরকে ভবিষ্যতে আমাদের এই ইলেকশন একটা সুন্দর ইলেকশন বা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হোক সেটা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেছে এবং তারা সেই আমাদের এই অগ্রযাত্রায় তারা সামিল হয়ে আমাদের পাশাপাশি থেকে তারা কাজ করার জন্য আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকে কোনো তাদের সাপোর্ট চালানো হয়েছে কিনা? আপনারা জানেন যে আমাদের যে বাড়িতে বাড়িতে যে ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকার জন্য যে ইকুইপমেন্ট দরকার ছিল, অর্থাৎ ক্যামেরা থেকে শুরু করে আইরিশ যন্ত্র থেকে শুরু করে স্ক্যানার থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে যা দরকার ছিল, আমরা কিন্তু ইউএনডিপির কাছ থেকে আমরা এই জিনিসগুলো ইতিমধ্যেই পেয়েছি। আবার ইলেকশন দিনের যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়াল কিছু ম্যাটেরিয়াল আমরা তাদের কাছ থেকে পাবো। আজকে আমরা তাদের কাছে এই বিষয়ে কোনো দাবি উত্থাপন করিনি, তবে তারা ইতিমধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ করেছেন এবং আমাদের সাথে তারা কাজ করতেছেন এবং ইউএনডিপি আমাদের জন্য একটা ব্যালট প্রজেক্ট করেছে। সেই ব্যালট প্রজেক্টে শুধুমাত্র এই ইলেকশনকে কেন্দ্র করে নয়, আমাদের একটা সাস্টেনেবল ইলেকশন গণতন্ত্র ডেমোক্রেসি স্থাপনের জন্য আমাদের এই ইলেকশন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার সেই শক্তিশালী করার জন্য তারা একটা প্রকল্প গ্রহণ করেছে। ইলেকশনের পরেও সেই প্রকল্পের কাজ চলবে এবং এই নির্বাচন কমিশন শক্তিশালী করানোর জন্য তারা কাজ করে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে? আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করব। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত সিরিজ অফ মিটিং করে যাচ্ছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে, সেগুলোকে আমরা অবহিত করেছি এবং সকল স্তরের বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী থেকে নির্বাচন কমিশন থেকে এবং যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত তারা বলেছে তারা যথাযথ সহযোগিতা প্রদান করবে। আমরা এই বিষয়টি এই ডেলিগেশনকে জানিয়েছি। সরাসরি যুক্ত ছিলাম বরিশালের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। বাংলাদেশ থেকে পাচারের অর্থ ফেরত দারিদ্র বিমোচন কর্মসূচির জন্য নতুন অর্থায়ন ও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৈঠকে যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এ সময় গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে বাংলাদেশের সংস্কার কর্মসূচি ও নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন নিউ ইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরত আনতে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। তারপরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিসকাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয়। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা WTO মহাপরিচালক ডক্টর এনগোজি ওকনজো ইয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ LDC থেকে উত্তরণে WTOর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। LDC গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা WTOর হেল্প চেয়েছি। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিনের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বিতর্ক পর্বে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়।
প্রধান উপদেষ্টার দ্বিতীয় দিনের কর্মসূচিতে গুরুত্ব পেয়েছে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গ। সাইডলাইনের বিভিন্ন বৈঠক এবং সভায় বাংলাদেশের জন্য ঋণ সহায়তা চাওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। দুপুর সময় আরও থাকছে। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার, মন্তব্য ট্রাম্পের। গাজার করুণ চিত্র তুলে ধরলেন এরদোয়ান। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির 6 মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। পাশাপাশি হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগের কথাও জানান তিনি। টিআইবির সঙ্গে 5 বছরের সমঝোতা স্বাক্ষর সই করে একথা বলেন দুদক চেয়ারম্যান। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুদক সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব। 5 বছরের জন্য পঞ্চমবারের মতো দুর্নীতি প্রতিরোধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে দুদক। বুধবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুই সংস্থার প্রধান। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান দুর্নীতি বিরোধী কার্যক্রমে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। জানান, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো প্রায় একমত হলেও বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সদিচ্ছার উপর। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো আছে তার মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলো সকল রাজনৈতিক দল ঐক্যমত্য পোষণ করেছে। তবে সেটি কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আবার কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বড় দলগুলো যাদের মধ্যে অনেকেই নিজেদেরকে ক্ষমতায় যাবেন বলে ভাবছেন বা ক্ষমতায় চলে গেছেন এরকম মনোভাবাপন্ন, তারা কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। দুদক সংস্কারের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই। দুদকের যে সাংবিধানিক স্বীকৃতি এবং দুদকের নিয়োগ প্রক্রিয়ায় যে সরকারের কর্তৃত্বের বাইরে আসার বিষয়টি, এই দুটি বিষয় মূলত আছে যেগুলো এবং সাংবিধানিক একটি ধারা আমরা অন্তর্ভুক্ত করার কথা বলেছিলাম। আমরা সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত হয়ে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, অভ্যন্তরীণ দুর্নীতি নির্মূল ও মামলার দীর্ঘসূত্রতা বন্ধে কাজ করছে সংস্থাটি। তিনি আশা প্রকাশ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার রায় দ্রুত হবে। আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেওয়ার কথাও জানান দুদক চেয়ারম্যান। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে প্রসিকিউশনের ব্রিফিং। সরাসরি যাচ্ছি সেখানে। সোজা গুলি করে দিতে হবে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। এটা ছিল একটা। দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা এবং মকসুদ কামাল সাহেবের যে ফোনালাপ, তাতে দেখা যাচ্ছে উনি ছাত্রদেরকে রাজাকারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে ছাত্ররা রাজাকার বলেছে নিজেদের। আপনারা শুনেছেন, আপনারা শুনেছেন যে ছাত্রদের স্লোগান কী ছিল, যে আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইটাকে উনি অপব্যাখ্যা করে ছাত্রদেরকে রাজাকার বলে ট্যাগ দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে এরাকে অন্য রাজাকারদেরকে ফাঁসি দিয়েছি, এদেরকেও মেরে ফেলা হবে, ফাঁসি দেওয়া হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় একজন শিক্ষক হিসাবে যে ধরনের কথাবার্তা বলেছেন, সন্ত্রাসী লালনের প্রক্রিয়ার যে বর্ণনা দিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক। উনি সন্ত্রাসীদের কিভাবে লালন করবেন, কিভাবে ব্যবহার করবেন, তারা কি করবেন, তার একটা বর্ণনা দিয়েছেন। যাই হোক, তার মামলা আজকের বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনা এবং ইনুর মামলায় আপনারা যেটা দেখেছেন, সেইখানে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এদেশে 71 সালে মানুষ যুদ্ধ করেছিল বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে, যারা দেশের মানুষের উপর বম্বিং করেছে, গুলি করেছে। এদেশের একজন সরকার প্রধান, যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে 36 সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।
এইখানে আরও একটা বিষয় আছে, ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন, সেইটাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছেন। আর একটি কাজ করেছেন কি, উনি বলছেন যে আমি বললাম একটা জিনিস পোড়াতে, যা পোড়াতে, ওরা পুড়িয়ে দিল সেতু ভবন। তার মানে আগুন দেওয়ার নির্দেশ উনি দিয়েছেন, কিন্তু ওনার কাঙ্ক্ষিত বিষয়টা না পুড়িয়ে অন্য বিষয়, অন্য জিনিস স্থাপনা পোড়ানো হয়েছে। এরপরে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে দুটো ভাগ করেছেন। এক হচ্ছে নাশকতাকারী, উনি ওনাদের ভাষায় যাদেরকে উনি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন জঙ্গি নাটকের নামে, এবং বলে দেওয়া হবে যে জঙ্গিদেরকে মেরে ফেলাতে হয়েছে, ছাত্রদেরকে ঘরে ফিরে যেতে বলা হয়েছে। এছাড়াও যদিও ডিফেন্স এটাতে আপত্তি করেছেন, এছাড়াও তিনি যেটা বলেছেন যে কারফিউর পরে ধরে নিয়ে যাওয়া হবে আন্দোলনকারীদেরকে, তারপরে আইনানুগ ব্যবস্থা হবে, কিন্তু আসলে জেলখানায় পাঠানো হবে না, স্ক্রলে বলা হবে যে তাদেরকে জেলখানায় পাঠাতে, বাস্তবে ছেড়ে দেবে। আর কি এই শব্দটা, তার মানে তাদেরকে মেরে ফেলা। এর বেশি যা হয়েছে আপনাদের সামনে হয়েছে, জাতি শুনেছে। এই বক্তব্য। কিছু বলার আছে? কামালের সাথে যেহেতু প্রভাবটা আছে, মাকসুদ কামালকে কি আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন কিনা, বা মাকসুদ কামাল কেন কোথায়? জি, এইটা তো তদন্তের বিষয়। আর আসামি করিনি কেন, এই বিষয়টা বোধহয় আসামি করা বা না করার বিষয় নয়। এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মাহমুদের। মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। মামলা চলমান, তদন্ত চলছে। এখন আসামি করা হয়েছে বা হয়নি তদন্তের আগে তো এটা বলতে পারবো। ফরমাল চার্জ দাখিল করব, আমরা যখন ফরমাল চার্জ দাখিল করব তখনই বলতে পারবো কে আসামি হয়েছে বা হয়নি। ফরমাল চার্জের দুটো শব্দই আছে, সাউন্ড বম্বিংও আছে, বম্বিংও আছে। এবং আরেকটা বিষয় যে আপনি নিউর কথা যে বলছিলেন যে তাদেরকে মেরে ফেলার কথা বলা হয়েছে, সেখানে আমরা টোনে যতটুকু বুঝলাম যে বলা হয়েছে যে তাদেরকে এমন একটা ভাব দেখাবো যে ভয় দেখাবো, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আলিফ বক্তব্যের বাকি অংশ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ। পোষ্য কোটা পুনর্বহাল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউন স্থবির রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস সচল রাখতে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান উপাচার্য। এরপরই কর্মকর্তা কর্মচারীরা আগামী 7 কর্মদিবস শাটডাউন স্থগিত করেন। তবে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এদিকে শিক্ষকদের কর্মবিরতির প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শ্রেণীকক্ষে তালা, থমথমে ক্যাম্পাস, বন্ধ প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা হল ছাড়া এখন অনেকটাই ফাঁকা রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ দিনের মতো বুধবার সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের। সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আন্দোলন চলছে, সেটা এখনো চলমান আছে, এটা চলবেই, এর কোনো ব্যত্যয় নাই। এদিকে ক্যাম্পাস সচল রাখতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর মাইনুদ্দিন। যেহেতু বিশ্ববিদ্যালয়ে একটা প্রক্রিয়ায় চলে গেছে শাস্তিমূলক ব্যবস্থা বা অন্যান্য বিষয়ে, সেজন্য আপনারা কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে আসুন। উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে আগামী 7 কার্যদিবস পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেন কর্মকর্তা কর্মচারীরা। তারা আমাদের কথা দিয়েছেন যে বিষয়গুলো যেহেতু প্রাতিষ্ঠানিক বিষয়, এই বিষয়গুলোর জন্য সময় আমাদের দিতে হবে। আজকে দুপুর 1টার সময় 24 তারিখ আমরা আমাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের স্বার্থে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান তারা। নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর শিক্ষক যারা এই পোষ্য কোটা ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করেছে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপরাজনীতি করেছে। গত 20 সেপ্টেম্বর পোষ্য কোটাকে কেন্দ্র করে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে পিছিয়েছে রাকসু নির্বাচন। ঘটনা তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 2টি কমিটি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। দুপুরের সময় আরও থাকছে। এশিয়া কাপ ফাইনালের পথে আজ ভারত চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য আছে টাইগারদের, প্রশংসায় ভাসালেন মানজুরেকার।
এডিস থেকে বাঁচতে নিম্ন ও মধ্যবিত্তের হাতিয়ার মশার কয়েল। তবে বিশেষজ্ঞরা বলছেন কয়েলে কিছু ক্ষেত্রে মশা থেকে বাঁচলেও শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের শঙ্কা বাড়ছে। তাই মশা থেকে বাঁচতে মশারির বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। শাহজাহান খানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক, সামিয়ার রিপোর্ট। কাশি উঠে মশারি ইজ দ্য বেস্ট। মশা তাড়াতে জ্বলছে কয়েল, বন্ধ ঘরে ধোঁয়ায় ভরে উঠছে চারপাশ। এমন দমবন্ধ দশায় মশা থেকে বাঁচলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শহরের অলিগলির সব দোকানে চাইলেই মেলে নামি দামি ব্র্যান্ডের মশার কয়েল। মূল্য হাতের নাগালে থাকায় হরহামেশাই এসব কয়েল কিনছেন জনসাধারণ। কোনোটা দাবি করছে 24 ঘন্টা, আবার কোনোটা বলছে মশা থেকে দিবে 72 ঘন্টার নিরাপত্তা। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমাচ্ছেন, ভাবছেন ডেঙ্গুর ভয়াল প্রকোপ থেকে নিরাপদ, কিন্তু আসলেও কি তাই? চিকিৎসকরা বলছেন কয়েলের ব্যবহার মশার আক্রমণ থেকে নিশ্চয়তা তো দেয়ই না, বরং এতে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মশার কামড় থেকে বাঁচতে গিয়ে আমি লাংসের ক্ষতি করলাম, বা আমাদের যে শ্বাস প্রশ্বাসের জন্য পিওর অক্সিজেন দরকার, সেই অক্সিজেনটা আমরা পেলাম না। শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, সেগুলো সহ যখন আমার ফুসফুসে ঢুকবে, স্বাভাবিকভাবেই ফুসফুস যথাযথভাবে কাজ করতে পারবে না। এবার নজর দেওয়া যাক রাজধানীর মুগদা হাসপাতালে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ রোগী বাসায় কয়েল ব্যবহার করেন। যদিও ডেঙ্গু থেকে নিরাপদ থাকতে পারেননি, উল্টো কয়েল ব্যবহারের কারণে শারীরিক নানাবিধ অস্বস্তি আছে। মশারিটা নাই না তো কয়েল জ্বালাই ঘুমাই আমরা, কাজ করে কয়েল জ্বালাইলে ওটা ধোয়াটা লাগেতে কাশি হবেই, মশারি টানানোর দরকার হয় না, একবার স্প্রে মারলে আর লাগে না। যাদের শ্বাসকষ্ট তাদের তো কষ্ট হয় ধোয়াতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মশার কয়েল ব্যবহারে ভয়াবহ ক্ষতির মুখে আছে মানব স্বাস্থ্য। বিশেষ করে শিশুদের জন্য এই ধোঁয়া হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। মশার কয়েলের ধোঁয়া তার শরীরে যায়, ফুসফুসের ক্যান্সার হতে পারে, অ্যাজমা বা হাঁপানি অথবা শ্বাসতন্ত্রীয় রোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখি অ্যালার্জি, ফুসকুড়ির মতো দেখা যায়। মশার হাত থেকে বাঁচার জন্য যে কয়েলটি ব্যবহার করছে বা অ্যারোসল ব্যবহার করছে, এটিও কিন্তু তাকে আবার মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। মশার কয়েল ব্যবহারে নিরুৎসাহিতের পাশাপাশি এর উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণে নজরদারির তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। দাম নির্ধারিত থাকলেও বিক্রেতার হাত ঘুরে বেড়ে যাচ্ছে এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারে বাড়তি গুনতে হয় অন্তত 150 টাকা, যা চাপে ফেলছে ভোক্তাকে। ক্রেতা ঠকানোর এই দায় নিয়ন্ত্রক সংস্থা বিইআরসিকে নিতে হবে বলে দাবি ক্যাবের। যদিও বিইআরসি বলছে দাম নিয়ন্ত্রণে কঠোর হলে রয়েছে সিলিন্ডার উধাও হওয়ার শঙ্কা। এ অবস্থায় ভোক্তা অধিকার আইনে অভিযোগ দেওয়ার পরামর্শ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। সাইফুল ইসলামের রিপোর্ট। রান্না চুলায় বসিয়ে এক মুহূর্তের জন্য সরতে চান না কেরানীগঞ্জের বাসিন্দা শাহিদা আক্তার। কেননা 1270 টাকা মূল্যের 12 কেজি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়েছে 1450 টাকায়। এক এক জায়গা থেকে এক এক রকম ওনারা রেট নিচ্ছে, সরকারের কথা থেকে মানতেই চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের খুব হিমশিম খেতেই হচ্ছে। এদিকে 12 কেজির সিলিন্ডার কিনতে রাজধানীর বাংলা মোটরের রুটি ব্যবসায়ী তোতামিয়াকে গুনতে হয়েছে 1400 টাকা। মোট 1400 টাকা খরচ আমার। সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কেন বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে ক্রেতাকে? ডিলারদের উত্তর, সিলিন্ডার পৌঁছে দিতে দূরত্ব ভেদে বাড়তি টাকা নেন তারা। সরকার রেটটা দিচ্ছে হচ্ছে আপনি আমার দোকান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমি যখন দিয়ে আসবো তখন একটা রেট হবে। নির্ধারিত দামের সঙ্গে আধা কিলোমিটার দূরত্বে পরিবহন খরচ বাবদ বাড়তি 50 টাকা নেওয়ার পক্ষে যুক্তি দিলেও এর বেশি অর্থ আদায়কে প্রতারণা হিসেবে দেখছেন খুচরা বিক্রেতাদের অনেকেই। গভর্নমেন্টের রেট তো সেই ক্ষেত্রে আমরা চাইলেও পারবো না বেশি নিতে, যদিও কারো থেকে নেই তাহলে সেটা হলো তারা ঠকানো। প্রতিটা সিলিন্ডারে 100 টাকা 200 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। আমার মনে হয় না যে ডিলার পর্যায়ে মনিটরিং হচ্ছে। গ্রাহক ঠকিয়ে গ্যাস বিক্রির এই বিপণন কাঠামো দায় এখাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসিকে নিতে হবে বলে যুক্তি ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। ভোক্তা অধিদপ্তর মনে করে যে এটা বিআরসি দেখবে, আর বিআরসি লোকবল নেই এই অজুহাতে তারা এগুলোর কোনো খোঁজখবর রাখে না। এনারা যে ব্যবসা করছে তার কাছ থেকে লাইসেন্স নিয়ে তাকে সঠিক পথে চালাবেন, কিন্তু তারা সেটা চালাচ্ছে না। বিইআরসির চেয়ারম্যান বলছেন দাম নিয়ন্ত্রণে কঠোর হলে বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। চাহিদা এবং সরবরাহ কিছু করেন না, এটা
মোবাইল কোড তো ক্যাবিনেট ডিভিশন পরিচালনা করায়। সারা দেশে মোবাইল কোডের সংখ্যাকে খুঁজ নেন কি হয়েছে, কমে গেছে। তো যদি এনফোর্সমেন্ট না থাকে ভোক্তা অধিকার এবং মোবাইল কোডে, ভেরি ডিফিকাল্ট টু এনশিওর। এবং একই সঙ্গে আপনার চাহিদা অনুযায়ী যদি সরবরাহ দিতে না পারেন, তারপরে মার্কেট থেকে নাই হয়ে যাবে। দাম বৃদ্ধির এই দুষ্টচক্র থেকে মুক্তি পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার পরামর্শ সংস্থাটির সাবেক মহাপরিচালকের। বিপণন ব্যবস্থার প্রতিটা ধাপে এবং একদম রিটেল প্রাইস পর্যন্ত যে খরচটা আছে সেটাই কিন্তু নির্ধারণ করা। ভোক্তা আইনে যদি কেউ অভিযোগ করে, আমরা হিয়ারিং করে সেখানে আপনার এখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন অনুযায়ী বিধান রয়েছে। ক্রেতার কাছ থেকে নেয়া বাড়তি টাকা ক্যাশ মেমোতে না লেখারও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাসের সিলিন্ডার কিনছেন গ্রাহকরা, যাতে মাস শেষে হিসেবের খাতা হচ্ছে ভারী। এমন হরিলুটের বাজারে নিশ্চুপ ভূমিকায় সরকারি তদারকি প্রতিষ্ঠানগুলো। এ অবস্থার উন্নতি কবে হবে, সেই উত্তর যেন শূন্যের কোঠায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের মধ্যে রাজুককে বিল্ডিং কোড চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর একটি হোটেলে রাজুক আওতাধীন এলাকার সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক সভায় একথা বলেন তিনি। সবচেয়ে ঘনবহুল জনবসতিপূর্ণ রাজধানীর বিল্ডিং কোডই আমরা ফাইনাল করতে পারি না। এটা যদি রিহাব না মানে মানবে না, যদি অন্য কোনো সেক্টর না মানে মানবে না। আপনারা রেগুলেটর হিসেবে যা করার আপনারা তা করবেন, স্টেক হোল্ডারদের মতামত নেবেন, কিন্তু তার জন্য যে আপনারা ব্যবসায়ীরা কি বলবে সেটার দিকে তাকিয়ে থাকবেন, এইটা কিন্তু হবে না। আপনারা আমার বাসার থেকে বর্জ্যগুলো খালে পড়া বন্ধ করতে হবে, তাইলে খাল থেকে নদীতে পড়া বন্ধ হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা কেউই খাল পরিষ্কার হোক এই প্রত্যাশা করার আইনগত অধিকারও হয়তো রাখি না। গ্রামের বাড়ি নেত্রকোনায় দ্বিতীয় জানাজা শেষে ফায়ার ফাইটার শামীম আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। শামীমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত মানুষের ভালোবাসায় নিজ গ্রামে চিরশায়িত হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। বুধবার সকালে নেত্রকোনার কেন্দুয়ার রায়পুর পিঝহাটি গ্রামে শামীমের মরদেহ দেওয়া হয় গার্ড অব অনার। এরপর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। মানুষের জীবন বাঁচাইতে গিয়ে তার জীবন দিয়েছে, তার জন্য আত্মার মাগফিরাত কামনা করি। এই পরিবার একা না, আমরা যারা এলাকাবাসী প্রত্যেকেই তাদের পরিবারের সাথে থাকব। প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং গার্ড অফ অনার প্রদান করেছি। সোমবার গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদর দফতরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শামীম আহমেদ 2004 সালের 16 আগস্ট চাকরিতে যোগদান করেন। তিনি স্ত্রী সহ 3 সন্তান রেখে গেছেন। সময় সংবাদ, নেত্রকোনা। জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে সরব বিশ্ব নেতারা সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। 7টি যুদ্ধ বন্ধের দাবি করে ট্রাম্প বলেন, যে কাজ জাতিসংঘের করার কথা তা একাই করে যাচ্ছেন তিনি। এদিন অধিবেশনে দেয়া বক্তব্যে গাজার অসহায় ফিলিস্তিনিদের করুণ চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট। আর কাতারে হামাস নেতাদের উপর হামলার তীব্র নিন্দা জানান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার দায়িত্ব জাতিসংঘের কাঁধে। তবে ফিলিস্তিন থেকে শুরু করে ইউক্রেন সবখানে বিরাজ করছে অস্থিরতা। এমন সময়ে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন সদস্য দেশের নেতারা। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দুঃখ প্রকাশ করে জানান, সারা বিশ্বে অরাজকতা যেন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। গাজা ও ইউক্রেনের বর্তমান প্রসঙ্গ তুলে ধরে এই অন্ধকার সময়েও আশার আলো জিইয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। জাতিসংঘ অধিবেশনে প্রথম বক্তা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানান।
এর কিছুক্ষণ পর মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য অতিরিক্ত পুরস্কার বলে মন্তব্য করেন তিনি। এ সময় একাই বিশ্বের নানা প্রান্তে 7টি যুদ্ধের বন্ধের দাবিও করেন ট্রাম্প। অভিবাসী ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সমালোচনা করতেও ভুলে যাননি। জলবায়ু পরিবর্তনকে বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা বলে আখ্যা দেন ট্রাম্প। It's actually creating new problems for us to solve. The United Nations is funding an assault on Western countries and their borders. In 2024, the UN budgeted $372 million in cash assistance to support an estimated 624,000 migrants journeying into the United States. তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। হাতে গাজার করুণ অবস্থার একটি ছবি নিয়ে ওঠেন মঞ্চে। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় দায়ীদের আনতে হবে আন্তর্জাতিক আইনের আওতায়। Gazze'de bir savaş yoktur. Gazze'de iki taraftan söz edilemez. Gazze'de bir yanda elinde en modern, en öldürücü silahlar olan düzenli ordu, diğer tarafta ise masum siviller, masum çocuklar var. গেল মাসে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের ওপর ইসরায়েলি হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনায় বাধা সৃষ্টির চেষ্টা বলে অধিবেশনে অভিযোগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এশিয়া কাপে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বিগ ম্যাচে টিম ইন্ডিয়াকে হারানোর সামর্থ্য টাইগারদের আছে বলে মনে করেন বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর। তবে এই জন্য লাল সবুজদের বেশ পরিকল্পনা করে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সঞ্জয়ের মতে ঠিক এই মুহূর্তে পাকিস্তান অনেক পিছিয়ে। সব দিক বিবেচনায় এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল বাংলাদেশ। ম্যাচ মানেই স্পেশাল কিছু, এবং এই স্পেশাল দিনে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট রয়েছেন। তিনি none other than Mr. Sanjay Manjrekar. Tomorrow is a big match for Bangladesh actually, and as you know, Bangladesh is the underdog team, and India is literally far better than Bangladesh. But what is the thing you have in your mind right now that Bangladesh could win this match? I initially came to the Asia Cup here in Dubai. গত কয়েক সপ্তাহে সবগুলো দল দেখার পর প্রথমে ভেবেছিলাম ভারতের পর হয়তো আফগানিস্তানি শক্তিশালী, এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান কিংবা বাংলাদেশের শক্তিমত্তা কাছাকাছি। তবে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাংলাদেশ দ্বিতীয় সেরা দল। শ্রীলঙ্কার বোলিং দুর্বল, বাংলাদেশ মোটামুটি সব সেক্টরই কভার করছে। ভারতকে হারানো অসম্ভব না, তবে বর্তমান ফর্মে বাংলাদেশই দ্বিতীয় সেরা এই টুর্নামেন্টের। Clearly Bangladesh is looking the second best team. Do you think that Bangladesh can give a better fight than Pakistan? Yes, I do. পাকিস্তান হ্যাঁ, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। পাকিস্তানের ফর্ম এখন ভয়ঙ্কর। যেমন শাহিন শাহ আফ্রিদিকে এখন মাপা হচ্ছে তার অতীত নিয়ে, তবে ও এখন সেরা ফর্মে নেই। পাকিস্তানও 15 বছর পিছিয়ে আছে। বাংলাদেশের প্যাশন অনেক বেশি, তরুণরা দিন দিন উন্নতি করছে। পাকিস্তান এখন দুর্বল। But today when you look at him, the way he bowls, he's not the same. What will be your advices for Team Bangladesh to beat India? Indian bowling, ভারতের বোলিং কিছুটা দুর্বল, চাপে পড়তে পারে। স্পিন শক্তিশালী। বাংলাদেশের উচিত হবে কুলদীপ, বরুণদের দেখে খেলা। পেসারদের উপর চড়াও হওয়া উচিত। হার্দিক, দুবেদের টার্গেট করা উচিত। আর ভারতের ব্যাটিং নিয়ে কিছু করার নেই। বাংলাদেশের বোলারদের উচিত হবে সবকিছু সিম্পল রেখে স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করে যাওয়া, আর আশা করা ব্যাটার মিস করবে বল। এটাই শক্তিশালী দলকে হারানোর একমাত্র উপায়। See, my feeling is that you have to keep it simple. দর্শক, কথা বলছিলাম সঞ্জয় মঞ্জরেকারের সাথে বাংলাদেশ ম্যাচ নিয়ে, যার প্রত্যাশা আমরা শুনেছি, এবং টাইগারদের কাছেও তার প্রত্যাশা অনেক বেশি। দুবাই থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপের ফরেনসিক পরীক্ষার প্রমাণ ট্রাইব্যুনালের সাক্ষ্যে বিশেষ তদন্ত কর্মকর্তা। 41% ভোট নিয়ে সরকার গঠনের বেশি সম্ভাবনা বিএনপির। জামায়াতের সমর্থন 30, আওয়ামী লীগের 19, এনসিপির 4 ভাগ। ইনোভেশনের জরিপের ফল। এবং পাচারের অর্থ ফেরাতে বিশ্বব্যাংকে পাশে চান প্রধান উপদেষ্টা। জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক। এলডিসি থেকে উত্তরণে চাইলেন সহায়তা।
এই ছিল দুপুরের সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রুদ্র। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই, সঙ্গে থাকুন সময়ে।